রতনপুর গ্রামে হরেন নামে এক গরিব কৃষক তার স্ত্রী অনিন্দিতার সাথে বাস করত। সকালবেলা তাদের ছোট মাটির ঘরে উনুন জ্বলছিল, আর তার উপর বসানো লোহার কড়াইয়ে সামান্য কিছু তরকারি ফুটছিল। হঠাৎ দরজায় জোরে ধাক্কা দেওয়ার শব্দ হল। আরে, এত সকাল সকাল কি দরজায় এমন দাপুর দুপুর পেটাচ্ছে? দরজা খুলতেই দেখা গেল শেঠ হরিলাল রাগে লাল হলুদ হয়ে দাঁড়িয়ে আছে। হরিলাল ছিল অত্যন্ত লোভী ও চালবাজ লোক। সে সবার কাছ থেকেই দ্বিগুণ সুদ আদায় করত। হরেন, তোর নাটক অনেক হয়েছে, আমার টাকা কোথায়? শেঠজি, কালকেই তো আপনাকে সব টাকা মিটিয়ে দিয়ে পুরো হিসাব পরিষ্কার করে দিয়েছি, আর আপনার পুরনো সব পাওনাও তো আমি কবেই ফেরত দিয়ে দিয়েছি। দেরি করার জন্য তোর সুদ আরও বেড়ে গেছে। এখন তোকে সেই ধার 5 গুণ সুদ সহ মেটাতে হবে। 5 গুণ? শেঠজি, এটা তো অবিচার। আমি হাড় ভাঙা খাটুনি খেটে সুদ সহ সব টাকা শোধ করে দিয়েছি। আমি গরিব মানুষ, এত ভারী সুদ দেব কিভাবে? বেশি মুখ চালাবি না। টাকা না দিলে তোর ঘরের তালা ভেঙে হাঁড়ি পাতিল জামা কাপড় সব তুলে নিয়ে যাব। তোর বলদ গাভীটাও বিক্রি করে দেব। শেঠজি, গরিবের রক্ত চুষে আপনি কি পাবেন? আমাদের সাথে এমন করবেন না। আমরা গরিব মানুষ। আপনার এক টাকা আমি শোধ করে দিয়েছি। আমাকে মাফ করুন, কিন্তু এত জল্লাদের মতো চাপানো সুদ আমি দিতে পারবো না। টাকা তো তোকে দিতেই হবে। তোকে আমি দেখে নেব। মনে রাখিস, হরিলালের সাথে লাগতে আসা এত সহজ নয়। শেঠ হরেনকে ধমকি দিয়ে চলে গেল, কিন্তু যাওয়ার সময় তার চাকরকে কিছু কথা বলল। এই ভিকে মাঙার এত সাহস! আমাকে না বলে সে বড় ভুল করেছে। একে এমন শিক্ষা দিতে হবে যাতে গ্রামের অন্য গরিবরাও ভয়ে কাঁপে। অনিন্দিতা একটা দীর্ঘ শ্বাস ফেলি চুপচাপ তরকারি রান্না করতে লাগল। ঘরের ভিতরটা নিস্তব্ধ হয়ে গেল। আপনিই বলুন, এই জীবন কবে বদলাবে? প্রতিদিন দুমুঠো ভাতের জন্য লড়াই করতে হয়। কখনো মনে হয় ঘরের ভাঙা চালটা ঠিক করাই, আবার কখনো ভাবি আমাদেরও যদি একটু ভালো জামা কাপড় থাকতো। কিন্তু মনে হয় ভাগ্য আমাদের কপালে শুধুই অভাব লিখে রেখেছে। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু আমি কি করব বলো? জমি ছোট, সময় মতো বৃষ্টি হয় না, তার উপর ঋণের বোঝা। আমি দিন রাত খেটেও আমাদের কপালে সেই নুন ভাতই জোটে। পরিশ্রম? হ্যাঁ, পরিশ্রম তো আপনি করেন, কিন্তু ভগবান আমাদের ডাক শোনেনি বা কোথায়? মনে হয় ভাগ্য আমাদের এই গরিবের মধ্যেই পচে মরার জন্য পাঠিয়েছে। ঘরের শূন্যটা ভিত করে হরেন মনে মনে একটা প্রতিজ্ঞা করল। আজ খেতে যদি প্রাণও চলে যায় যাক, কিন্তু বাড়ি ফেরার সময় এমন কিছু নিয়ে আসবে যাতে অনিন্দিতার মুখে হাসি ফোটে। হরেন জানত না যে আজকের দিনটাই তার জীবনের সবচেয়ে বড় গল্পের সূচনা করতে চলেছে। সকালের হালকা রোদ ক্ষেতের উপর ছড়িয়ে পড়ছিল। হরেন খেতে যাওয়ার জন্য ঘর থেকে বের হল। প্রতিদিনের মতো সে গ্রামের মাঝখান দিয়ে মন্দির ঘেঁষে যাওয়া রাস্তাটা ধরেই হাঁটছিল, কারণ ওটাই ছিল সবচেয়ে ছোট আর সহজ পথ। মন্দিরে তখন শুধু পূজারী মশাই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিলেন। প্রণাম পণ্ডিতজি, কেমন আছেন আপনি? শরীর স্বাস্থ্য ভালো তো? হ্যাঁ বাবা, সব ভালো। ভগবানের আশীর্বাদ তোর ওপর যেন সব সময় থাকে। পণ্ডিতজির সাথে কথা বলে হরেন ক্ষেতের দিকে চলে গেল। সেদিন সন্ধ্যায় গ্রামের সবচেয়ে ধনী শেঠ হরিলাল তার বড় বাড়ির খাটে বসে পান চিবোচ্ছিল। কাছেই তার চাকর কালু দাঁড়িয়ে। হরিলাল খুব লোভী আর ধূর্ত ছিল। তার মাথায় একটা বিপজ্জনক চক্রান্ত ঘুরপাক খাচ্ছিল। ওরে কালু, শোন, মন্দিরের গয়নাগুলো দেখে আমার জিভে জল এসে গেছে। কাল রাতে মন্দিরে যে সোনাদানার গয়নাগুলো ছিল সেগুলো যেন আমার ঘরে থাকে। গ্রামের লোক আমাকে খাতির করে ঠিকই, কিন্তু আমাকে আরও টাকা বাড়াতে হবে। শেঠজি, কিন্তু এটা তো মহা পাপ হবে। ভগবানের ঘর থেকে গয়না চুরি করা কি ভালো দেখায়? আরে বোকা, ভগবানের আবার গয়নার কি দরকার? উনি ওগুলো দিয়ে কি করবেন? আসল ভগবান হলো টাকা, আর টাকা মানুষের হাতেই মানায়। কিন্তু গ্রামের লোক যদি জেনে ফেলে? আরে মজা তো সেখানেই।
চুরি করব আমরা, আর দোষ গিয়ে পড়বে অন্য কারোর ঘাড়ে। জানিস কার ওপর? ওই গরিব হরেনের ওপর। আজ ওর আর ওর বউয়ের মুখটা বড্ড বেশি চলছিল। হরেন তো রোজ মন্দিরের পাশ দিয়েই খেতে যায়, তাই না? হ্যাঁ শেঠজি। ব্যাস, আমরা এই সুযোগটাই নেব। সবাই ভাববে ওই চুরি করেছে। গ্রামের লোক এমনিতেই ওকে বাঁকা চোখে দেখে। আজ রাতেই আমরা কাজ হাসিল করব, আর সকালে তুমুল হট্টগোল বেঁধে যাবে। তুই শুধু মনে রাখিস, কোনো ভুল যেন না হয়। মাঝ রাতে আমরা মন্দিরে ঢুকবো, গয়না তুলে এনে আমাদের গুদামে লুকিয়ে রাখবো। সকালে আমি নিজেই চেঁচামেচি করে হরেনের নাম তুলব। কালু ভয় পেতে পেতে মাথা নাড়ল এবং শেঠের কথাই সায় দিল। নিঝুম রাত, চারপাশ সন্নাটায় ডুবে আছে। শুধু দূর থেকে দু একটা কুকুরের ঘেউ ঘেউ শব্দ ভেসে আসছে। লোভের বশে অন্ধ হয়ে শেঠ আর তার চাকর সেই জঘন্য চক্রান্ত বাস্তবায়ন করল। অন্ধকারের মধ্যে একটা কালো বেড়াল মিয়াও করে পাশ দিয়ে চলে গেল, যেন সেই পাপের সাক্ষী হয়ে রইল। পরদিন সকালে মন্দিরের সামনে বিশাল ভিড় জমে গেল। চারদিকে ভয় আর ক্ষোভের গুনগুন শব্দ। আরে, এ কি হয়ে গেল? মন্দিরের সব সোনার গয়না রাতারাতি গায়েব। এত বড় অলক্ষণ, ভগবানের গয়না চুরি করে নিয়ে গেল কেউ। এমন সময় হরেন রোজকার মতো খেতে যাওয়ার জন্য সেই পথ দিয়ে যাচ্ছিল। ভিড় দেখে সে থমকে দাঁড়ালো। কি হয়েছে ভাই সব? এত সকাল সকাল কিসের ভিড়? আরে হরেন, তুই শুনিসনি? মন্দিরে চুরি হয়ে গেছে। ভগবানের সব গয়না কেউ নিয়ে গেছে। কথাটা শুনে হরিণ তো তাজ্জব। ভিড়ের মধ্যে আসল চোর শেঠ হরিলালও দাঁড়িয়েছিল। সে খুব নিষ্পাপ মুখ করে কথা বলল। পণ্ডিতজি, আপনিই বলুন, কাল রাত পর্যন্ত তো গয়না মন্দিরেই ছিল, তাহলে হঠাৎ কে নিয়ে গেল? আপনি কি মন্দিরের আশেপাশে কাউকে আসা যাওয়া করতে দেখেছেন? কাউকে সন্দেহ হয়? কাল রাত পর্যন্ত তো সব ঠিকই ছিল। মন্দিরের পাশ দিয়ে তো অনেকেই যাতায়াত করে। আমি দেখেছি, হরেন তো রোজ সকাল সকাল খেতে যাওয়ার নাম করে এখান দিয়েই যায়। তবে হরেন এমন কাজ করবে বলে মনে তো হয় না। কিন্তু পণ্ডিতজি, জামানা খারাপ, মানুষের নিয়ত কখন বদলে যায় বলা যায় কি? আর তাছাড়া যে চুরি করেছে সে কি মুখে কবুল করবে? আমি নিজের চোখে দেখেছি, রাতে যখন আমি ক্ষেতের দিকে যাচ্ছিলাম, হরেন মন্দিরের আশেপাশে চোরের মতো ঘুরঘুর করছিল। হরিণ আঁতকে উঠল। এ কি বলছেন আপনি? আমি কোনো চুরি করিনি। এত বড় পাপের তহমত আমার উপর চাপাবেন না। আরে হ্যাঁ, গরিব মানুষ, টাকার টানাটানি আছে, করতেও তো পারে। এরা মুখে খুব ভালো সাজে। অনিন্দিতা ও হরিণ হাত জোর করে কাঁদতে লাগল। ভগবানকে ভয় পান আপনারা। আমরা কিছু করিনি। আমরা গরিব হতে পারি, কিন্তু চোর নই। আমার স্বামীর মতো সৎ মানুষ এই পুরো গ্রামে একটাও নেই। কিন্তু রাগের মাথায় ভিড় তাদের কোনো কথাই শুনল না। গ্রামবাসী, এখন তো সব পরিষ্কার। মন্দিরের গয়না চোর এই হরেনি। এমন লোককে আমাদের গ্রামে থাকার কোনো অধিকার নেই। চোরের একটাই সাজা, গ্রাম থেকে বের করে দেওয়া। শেঠের উস্কানিতে সবাই মিলে হরিণ আর অনিন্দিতাকে জোর করে গ্রাম থেকে তাড়িয়ে দিল। কাঁদতে কাঁদতে হরিণ আর অনিন্দিতা গ্রাম ছেড়ে চলে গেল। গ্রামের বাইরে একটা নির্জন জায়গায় ঝোপঝাড়ের মাঝে একটা পুরনো ভাঙা কুঁড়ে ঘর দেখতে পেল। বাধ্য হয়ে সেটাই হলো তাদের নতুন ঠিকানা। শুনছো, এই জায়গাটা কত নির্জন। আশেপাশে কেউ থাকেও না, খাওয়ারও কিছু নেই। এখন আমরা কি করব? কি আর করব অনিন্দিতা, যখন নিজের গ্রামই তাড়িয়ে দিল, তখন অন্য কোথাও মাথা গোজার ঠাঁই খুঁজতে হবে। এটাই আমাদের ভাগ্য। কিন্তু আমি ভাবছি, আসল চুরিটা করলো কে? আর দোষ পড়লো আমার ঘাড়ে। আমি আসল চোরকে খুঁজে বের করবই। দিন গড়িয়ে রাত হলো। অনিন্দিতা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। কিন্তু হরেন সারা রাত চিন্তায় বসে রইল। সকালে উঠে দেখল অনিন্দিতা খিদে আর কষ্টে খুব দুর্বল হয়ে পড়েছে। হরেন তাকে কিছু ফল আর নদীর জল এনে দিল। তারপর অন্য পথ ঘুরেই নিজের ক্ষেতের দিকে রওনা হলো।
ঘন জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় হঠাৎ হরিণের সামনে এক সাধু বাবা আবির্ভূত হলেন। তার দীর্ঘ দাড়ি আর অদ্ভুত তেজপূর্ণ চেহারা। বাছা, তুই কে? তোর মুখে চিন্তার রেখা স্পষ্ট। হরেন কাঁদতে কাঁদতে সাধু বাবাকে সব কথা বলল। শেঠের ঋণ, গ্রামের লোকজনের মিথ্যা অপবাদ আর মন্দির চুরির ঘটনা। বৎস, তোর চোখে কোনো ছলনা নেই। তুই সৎ আর পরিষ্কার মনের মানুষ। তোর কষ্ট আমি বুঝতে পারছি। এই দুনিয়া প্রায়ই গরিবের ওপর মিথ্যা দোষ চাপিয়ে দেয়, কিন্তু চিন্তা করিস না, ভগবান বিচার করবেন। আসল চোর শিগগিরই সামনে আসবে। কিন্তু বাবা, কিভাবে? সবাই তো আমাকেই দোষী ভাবছে। আমি কিভাবে প্রমাণ করব যে আমি নির্দোষ? এই জঙ্গলে একটা অভিশপ্ত প্রাণী থাকে। সে নিজের চোখে আসল চোরকে দেখেছে। সেই তোকে সত্যের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তবে মনে রাখিস, তাকে খুঁজে পাওয়া সহজ নয়। তার কাছে যেতে হবে, তার বিশ্বাস জিততে হবে, তবেই সে সাহায্য করবে। অভিশপ্ত প্রাণী? সে কি বাবা? তাকে কোথায় পাবো? সে একটি অভিশপ্ত কালো বিড়াল। সত্যি কথা হলো, তার চোখ এমন দৃশ্য দেখেছে যা আর কেউ দেখেনি। যা বাবা, তাকে খুঁজে বের কর। সাধু বাবা আশীর্বাদ দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। হরেন সারা জঙ্গল চষে ফেলল। দিন ঢলে যাওয়ার মুখে হতাশ হয়ে যখন সে কুড়ে ঘরের দিকে ফিরছিল, হঠাৎ তার চোখে পড়ল একটা কালো বেড়াল। বেড়ালটির চোখ দুটো যেন অঙ্গারের মতো জ্বলজ্বল করছে। ও বেড়াল মাসি, তুমি কি সেই যার কথা সাধু বাবা বলেছিলেন? তুমি কি সে রাতে দেখেছিলে আসল চোরকে? তুমি কি আমাকে সাহায্য করবে? বেড়ালটি হরেনের চোখের দিকে তাকালো। তার পরিষ্কার মন আর ভালো নিয়ত দেখে বেড়ালটির চোখে এক অদ্ভুত আলো ঠিকরে বের হলো এবং সে মানুষের কণ্ঠে কথা বলে উঠল। হরেন, তোমার সাথে খুব বড় অন্যায় হয়েছে। মন্দিরের গয়না তুমি চুরি করনি। আসল চোর তোমার গ্রামের শেঠ আর তার চাকর। দুজনে মিলে চুরি করে দোষ তোমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে, যাতে কেউ সন্দেহ না করে। হরেন তো অবাক। গ্রামের শেঠ, যে সবার কাছে ধর্ম আর দানের কথা বলে, আর তার চাকরও? কিন্তু বেড়াল মাসি, এখন আমি কি করব? এই সত্য গ্রামের মানুষের কাছে কিভাবে পৌঁছাবো? সময় আসতে দাও হরেন। সত্যকে কেউ চেপে রাখতে পারে না। কাল তুমি আমাকে গ্রামে নিয়ে চলো, আমি সবাইকে সত্যিটা বলবো। পরদিন হরেন আর অনিন্দিতা বিড়ালটিকে নিয়ে গ্রামে গেল এবং সব গ্রামবাসীকে জড়ো করল। গ্রামবাসী, আপনারা আমাকে চোর বলে তাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু আসল চোর এখনো গ্রামেই বসে আছে। আজ আমার কাছে সাক্ষী আছে। গ্রামের লোক, শোনো, আসল চোর হরেন নয়। আমি নিজের চোখে দেখেছি। শেঠ আর তার চাকর মিলে গয়না চুরি করেছে। বিশ্বাস না হলে শেঠের ঘরে গিয়ে দেখো, গয়না সেখানেই আছে। একটি বিড়ালকে মানুষের মতো কথা বলতে দেখে সবাই তাজ্জব হয়ে গেল। কিছু গ্রামবাসী শেঠের বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে মন্দিরের সব গয়না উদ্ধার করল। শেঠ ফাঁদে পড়ে চালাকি করে সব দোষ কালুর ঘাড়ে চাপিয়ে দিল। না না, আমি চোর নই। এসব আমার চাকরের কাজ। আমি তো নিজেই অবাক। কিন্তু গ্রামবাসী আর বোকা বলল না। শেঠ ভয় পেয়ে সব গয়না মন্দিরে ফেরত দিল। সবাই হরেনের কাছে হাত জোড় করে ক্ষমা চাইল এবং তাকে সসম্মানে গ্রামে ফিরিয়ে আনল। সন্ধ্যাবেলায় হরেন সেই কথা বলা বিড়ালটিকে নিয়ে ক্ষেতের দিকে যাচ্ছিল। বেড়াল মাসি, আজ তুমি না থাকলে আমার জীবন বরবাদ হয়ে যেত। তোমাকে অনেক ধন্যবাদ। হরেন, এবার আমাকে একটা শেষ কথা বলতে হবে। হঠাৎ বিড়ালটির চারপাশে এক তীব্র আলো ছড়িয়ে পড়ল এবং চোখের পলকে সে এক পরম সুন্দরী অপ্সরায় রূপান্তরিত হল। হরেন অবাক হয়ে পিছিয়ে গেল। এই কি, তুমি হঠাৎ অপ্সরা কিভাবে হয়ে গেলি? হ্যাঁ হরেন, আমি স্বর্গের এক অপ্সরা। এক অভিশাপের কারণে আমাকে ধুলোবাপ্ত হয়ে এই রূপ নিতে হয়েছিল। মর্তে এসে কোনো পরম সৎ ও ভালো মানুষের সাহায্য না করা পর্যন্ত আমার মুক্তি ছিল না। তোমার সততা আমাকে শাপ মুক্ত করেছে।
তাই আমি তোমাকে বরদান দিতে চাই। তোমার কি চাই বলো? হরেন কপালে হাত ঠেকিয়ে নিজের দুর্দশার কথা জানালো। দেবী, আমার জীবন চরম গরিবিতে ঘেরা। খেতে দিনরাত পরিশ্রম করি, কিন্তু ফসল হয় না। তার উপর ঋণের বোঝা। দুমুঠো ভাতের সংস্থান করাই কঠিন। হরেন, তোমার কষ্ট শেষ হলো। জঙ্গলের গভীরে লাল ফুলগাছের পেছনে একটি অলৌকিক ফলের গাছ আছে। সেটি স্বর্গীয় গাছ। শুধুমাত্র সৎ মানুষই তার ফল খেতে পারে। তুমি গিয়ে সেই ফল খাও। তোমার খেতে সমৃদ্ধি আসবে, সব ঋণ মুছে যাবে। হরেন জঙ্গলে গিয়ে সেই মায়াবী গাছ থেকে একটা সোনালি ফল ছিঁড়ে খেল। ফলটি খাওয়া মাত্রই তার শরীরে এক অদ্ভুত শক্তির সঞ্চার হলো। সে বাড়ি ফিরে দেখে তার পুরনো কুঁড়ে ঘরটি এক বিশাল রাজপ্রাসাদ তুল্য আলিশান বাড়িতে পরিণত হয়েছে। হরেন আর অনিন্দিতা বুঝতে পারল সততার ফল কখনো বিফলে যায় না। তবে হরেন ধনী হওয়ার পরেও অহংকারী হল না। সে আগের মতোই সাধারণ জামাকাপড় পরত এবং গ্রামের সমস্ত গরিব দুঃখী মানুষকে অন্ন দান করতে শুরু করল। হরেনের এই নামডাক দেখে শেঠ হরিলালের হিংসায় বুক ফেটে যাওয়ার জোগাড় হল। সে তার চাকর কালুকে হরেনের পিছনে নজর রাখতে বলল। কালু চুপি চুপি গিয়ে দেখে এলো হরেন জঙ্গলের সেই অলৌকিক গাছের ফল খেয়েই এত ধনী হয়েছে। লোভের বশে শেঠ আর কালু নিজেই সেই গাছের কাছে ছুটে গেল। ওরে গাছ, তুই হরেনকে ফল দিয়ে ধনী বানিয়েছিস, এখন আমাকেও ফল দে। আমি এই গ্রামের সবচেয়ে বড় লোক। শেঠ, তুই লোভী, অহংকারী আর বেঈমান। আমি শুধু তার জন্য ফল দিই যার মনে করুণা আছে, যে সৎ। তোর হৃদয়ে শুধু লালচ আর ঘমণ্ড। গাছের গম্ভীর আওয়াজ ও বজ্রকঠিন বাণী শুনেও হরিলালের লোভের নেশা কাটল না। তোর জ্ঞান শুনতে আসিনি। হরেন ভিখারি যদি ফল পেতে পারে, তবে আমি তো গোটা গ্রামের মালিক। সে ক্রূর হেসে এক ঝটকায় গাছ থেকে একটি বড় সোনালি ফল ছিঁড়ে মুখে পুরে দিল। পেছনে দাঁড়িয়ে থাকা লোভী কালুও দেরি না করে আরেকটি ফল গিলে ফেলল। ফল খাওয়া মাত্রই তাদের শরীরে কোনো ঐশ্বরিক শক্তির বদলে শুরু হলো তীব্র বিষের মতো অসহ্য জ্বালা। শেঠের সোনার অলঙ্কারে মোড়া বিশাল শরীরটা কুকড়ে গিয়ে মুহূর্তে এক কদর্য ছোচালো সুরওয়ালা ইঁদুরে পরিণত হলো। আর পাশে দাঁড়ানো কালু রূপ নিল এক নোংরা বাঁদরে। গাছের ডালপালা তীব্র বাতাসে দুলতে দুলতে গমগমিয়ে উঠল। লোভ আর ছলনার এই উপযুক্ত শাস্তি। যে ধন সম্পদ তোরা গরিবের রক্ত চুষে জমিয়েছিলি, তা আজ বাতাসে মিলিয়ে যাবে। শেঠ ও কালু চরম আতঙ্কে ছুটতে ছুটতে গ্রামে ফিরল। কিন্তু গ্রামে ফিরে তারা যা দেখল তাতে তাদের প্রাণ শুকিয়ে গেল। শেঠে সেই বিশাল অট্টালিকা, টাকার সিন্দুক আর সুদের খাতা নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। গ্রামের মানুষ যখন দেখল এক অদ্ভুত ইঁদুর আর বাঁদর কিচিরমিচির করছে, তখন বুঝতে বাকি রইল না পাপের শাস্তি কি ভয়ঙ্কর হতে পারে। সবাই লাঠি নিয়ে তাড়া করতেই তারা জান বাঁচিয়ে গভীর জঙ্গলের দিকে পালিয়ে গেল। এদিকে হরেন ও অনিন্দিতা শেঠের ফেলে যাওয়া খাস জমি ও সম্পদ নিজের জন্য না রেখে গোটা গ্রামের অভাবী মানুষের মাঝে বিলিয়ে দিল। রতনপুর গ্রাম থেকে চিরতরে মুছে গেল সুদের জুলুম ও দারিদ্র্যের অভিশাপ। সততা, ত্যাগ ও ধৈর্য যে অন্ধকারের মধ্যেও আলোর পথ দেখাতে পারে, হরেনের জীবনই হয়ে রইল তার জ্বলন্ত প্রমাণ। আমাদের কার্টুন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন আর নিজের নাম এবং বয়স লিখে কমেন্ট করুন। আপনার নিজের নামটিও পরবর্তী কার্টুনের জন্য সিলেক্ট হতে পারে।